আজকে যে ঘটনাটা আমি পড়ে শোনাতে চলেছি সেটা বছর খানেক আগে পাঠিয়েছিলেন চিল্কা বিশ্বাসদি। আহ, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দিদির কাছে এতদিন পরে ঘটনাটা পড়ে শোনানোর জন্য। দিদির জবানিতে এই ঘটনাটা পড়ে শোনাচ্ছি আপনাদের সকলকে। কিছু কিছু ঘটনা এমন হয় যার সঠিকভাবে ব্যাখ্যা বিজ্ঞানের পরিভাষায় দেওয়া হয়তো যায় না, কিন্তু তবুও নিরন্তর ঘটে চলে এমন ঘটনা। আর যখন সেটা একান্ত প্রিয় কারোর সাথে ঘটে যায় তখন মনটা ভীষণভাবে ভারাক্রান্ত করে রাখে। নিম্নোক্ত ঘটনা সর্বৈব সত্য, তবে চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে। ঘটনা আমার এক কাছের বন্ধুর খুব প্রিয় মানুষটাকে নিয়ে। তার মুখে যেমন যেমন শুনেছি ঠিক তেমনভাবেই ব্যক্ত করার চেষ্টা করলাম। ভারতীয় স্থল সেনায় কর্মরত বিপুল আর রক্তিমার বিয়ে হয় আজ থেকে বছর ১৩ আগে। নদিয়া জেলার ধুবুলিয়াতে তাদের একটা ছোট্ট বাড়িতে রক্তিমা তার যমজ ২ কন্যা সন্তানকে নিয়ে থাকত। আর বিপুলের পোস্টিং ছিল কাশ্মীর সীমান্তে। একদিন আর্মিদের প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়ার সময় একটি আর্মি ট্রাক কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে থাকা ১২-১৩ জন জওয়ান আহত হয় গুরুতরভাবে। তাদের সাথে সাথে নিকটবর্তী আর্মি হসপিটালে ভর্তি করা হলে কয়েকজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আর বিপুল সমেত আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় আর্মি তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয় দিল্লির আর্মি হসপিটালে। তারপর বাড়ির লোকজনকে খবর দেওয়ায় রক্তিমা তার ২ মেয়েকে বাপের বাড়িতে মায়ের কাছে রেখে একাই রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। সে যখন গিয়ে পৌঁছয় তখন জমে মানুষে টানাটানি চলছে। টানা ১০টা দিন চলে এরকম সংকটজনক পরিস্থিতি। তারপর খানিক সুস্থতার দিকে এগোয় বিপুল, কিন্তু তার চোটটা মুখে বিশেষভাবে লেগেছিল বলে তার ওপরের ও নিচের মাড়ির দাঁত কয়েকটা ভেঙে গিয়েছিল। নকল দাঁত বসানোর পরিকল্পনায় রত ডাক্তাররা যখন সেই স্থান স্ক্যান করতে যায় তারা একটা খুব ছোট্ট টিউমারের অস্তিত্ব আবিষ্কার করে এবং সেটি পরীক্ষা করে জানায় এটি ম্যালিগন্যান্ট প্রকৃতির। মাথায় পুনরায় আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় রক্তিমার। যাই হোক, চিকিৎসা চলতে থাকে এবং রক্তিমাকে ওখানেই থেকে যেতে হয় মাসখানেক। বিপুল খানিক সুস্থ হলেও ক্রমাগত ২ রকমের চিকিৎসার কারণে আবারও সে অসুস্থ হয়ে যেতে থাকে। অজ্ঞান হয়ে যাওয়া, খেতে না পারা এসব উপসর্গ ধরা দিতে থাকে তাকে। সেদিন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি হয়ে চলেছে রাজধানীতে। গতকাল রাত্রি থেকে অজ্ঞান বিপুলের একবারের জন্য হুঁশ আসেনি। রক্তিমা চিন্তান্বিত মুখেই বসেছিল। এমন সময় একবার বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ করে সে। কেবিনের লাগোয়া বাথরুমে ঢুকে প্রয়োজন মিটিয়ে বেসিনের কলটা চালিয়ে মুখে একটু জল ছিটিয়েছে। এমন সময় সামনের আয়নায় চোখটা আটকে গেল তার। আয়নায় একটা প্রতিবিম্ব ফুটে উঠেছে। চোখে জল লেগে থাকায় পরিষ্কার দেখতে না পেলেও ওটি তার বহু পরিচিত হাসি হাসি মুখের বিপুলের প্রতিবিম্ব। বিদ্যুৎ গতিতে চোখের জল ২ হাতে মুছে আবার চাইল রক্তিমা। কোথায় বিপুল? আয়নায় তার নিজেরই তো জলে ভেজা মুখের প্রতিবিম্ব। নিজের মনকে প্রবোধ দিল রক্তিমা। সত্যি তো, যে মানুষটা এতটা অসুস্থ সে এখানে বাথরুমে এসে দাঁড়াবে কি করে? নিশ্চয়ই হ্যালোসিনেট করছে সে। বাথরুম থেকে বেরিয়ে আবার বিপুলের বেডের কাছে গিয়ে দাঁড়ায় সে। একইভাবে নিঃসাড়ে পড়ে আছে সে। হঠাৎ একটা দুঃখের বিস্ফোরণ হলো তার মনের মধ্যে। প্রবল কান্না তার ২ চোখ বেয়ে গড়িয়ে আসতে থাকল। নিজেকে সংবরণ করতে সে দ্রুত বেরিয়ে গেল কেবিনের বাইরের করিডোরে। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালে আটকানো ডেট ক্যালেন্ডারের দিকে। সেখানে ফুটে আছে একটা তারিখ। আজ থেকে ঠিক বছর ১২ আগে এই দিনটাতেই সে আর বিপুল মা বাবা হয়েছিল। বিপুল আগেরবার বাড়ি থেকে আসার সময় মেয়েদের কথা দিয়েছিল এবারের জন্মদিনটা তারা একসাথে মজা করে কাটাবে। কিন্তু হঠাৎ বাচ্চা দুটোর জন্য মন উথাল পাতাল করে উঠল তার। কাল সন্ধ্যের পর আর তো খোঁজ নেওয়া হয়নি ওদের। ফোনটা বিপুলের বেডের পাশে ব্যাগে রাখা ছিল।
ধীরে ধীরে ঘরে ঢুকে বেডের দিকে এগোতেই দেখল চোখ বন্ধ করেই কেমন একটা ছটফট করছে বিপুল। দ্রুত রক্তিমা ঘরে থাকা বেলটাকে বাজিয়ে দিল। সাথে সাথে কর্তব্যরত ডাক্তার ছুটে এলো, কিন্তু তাদের সব চেষ্টাকে ব্যর্থ করে রক্তিমার চোখের সামনে বিপুলের শরীর থেকে নিঃশেষিত হয়ে গেল প্রাণবায়ু। ঠিক সেই মুহূর্তেই বেজে উঠল রক্তিমার ফোনটা। ওপাশ থেকে রুমির উচ্ছ্বসিত গলা ভেসে আসছে, মা তোমার ফিরতে কতক্ষণ লাগবে? বাবা যে বলল তুমি এক্ষুনি এসে পড়বে। কি কি বললি তুই? চিৎকারের সাথে ছিটকে বেরিয়ে এলো কথাগুলো রক্তিমার কণ্ঠ থেকে। বছর দশকের রুমি মায়ের এহেন কথায় হকচকিয়ে গেল। সে আবার আমতা আমতা করে বলল, না মানে বাবা বলল তুমি। বাবা মানে কী সব বলছো রুমি? ধমকে ওঠে রক্তিমা। দাও দিদানকে ফোনটা দাও। খানিক পরেই মায়ের গলা ভেসে এলো ইথার তরঙ্গে, তোর কতক্ষণ লাগবে রে? বিপুল যে বলল তুই সকালের ফ্লাইটেই আসবি। কি বলছো মা এগুলো? বিপুলকে কোথায় পেলে? গলার স্বর কাঁপছে রক্তিমার। আবার মা বলল, কাল রাত্রেই তো এলো ছেলেটা, বলল কি সব কাগজপত্রের সই সাবুত করে তুই আসবি। ও স্পেশাল ফ্লাইট ধরে এলো রুমি ঝুমিকে জন্মদিনের সারপ্রাইজ দেবে বলে। এই খানিক আগে তো বেরোলো একটু ঘুরে আসি বলে। রক্তিমা আর ধরে রাখতে পারল না নিজেকে। সে হাউমাউ করে কেঁদে বলে ওঠে, বিপুল আর নেই মা, ও নিথর শরীর আমার সামনে পড়ে। সেদিন আর কথা হয়নি কারোর সাথে। আর্মিরাই যথাযোগ্য সম্মানে জাতীয় পতাকায় মুড়ে বিপুলের নিথর দেহ পৌঁছে দেয় বাড়িতে। শেষকৃত্যের ব্যবস্থাও তারা করে দেয় গান স্যালিউটের সাথে। কিন্তু সেদিন তাহলে রাত্রে রুমি ঝুমির সাথে কে কথা বলতে এলো? তাদের কাছে কে এলো? কে তাদের জন্মদিনের প্রথম শুভেচ্ছা জানালো? রক্তিমার মাই বা কাকে দেখল? এ প্রশ্নের জবাব অধরাই রয়ে গেল। সত্যি আমাদের দেশের সুরক্ষার্থে কাজ করা প্রত্যেক আর্মি পার্সোনালকে স্যালুট জানাই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসীর তাদের সাথে থাকা উচিত, তাদের মোরালি সাপোর্ট করা উচিত এবং আমাদের প্রত্যেক ভারতীয়কেই এক একজন সৈনিক হয়ে উঠতে হবে। কেমন লাগলো আজকের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ। পরের ঘটনা নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি দ্য ডার্ক রুমে। সঙ্গে ছিলাম আমি অর্ণিক। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।